দ্য ডিজিটাল এডুকেটরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে আসলাম এক নতুন ভিডিও। তোমরা সবাই 9 পাস করে তোমরা মাধ্যমিকে উঠেছো, এবার তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় বসবে। তোমরা এর আগে যেগুলো পরীক্ষায় বসেছো সেগুলো স্কুল ভিত্তিক হয়েছে, কোশ্চিন স্কুল থেকে হয়েছে, কিন্তু তোমরা এবার ফার্স্ট বোর্ডের কোশ্চিনে পরীক্ষা দেবে। তো এটা সবার জন্যই একটা বলবো মাইল ফলক, কারণ জীবনে আমরা জন্মানোর পর থেকে ধীরে ধীরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যাই। তো মাধ্যমিক হলো এমন একটা মাইল ফলক যেখানে আমরা কি ছোট থেকে বড় হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাই। তো এই মাধ্যমিক পরীক্ষার জন্য আমি তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার তোমাদের আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করব। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে যে স্যার আমরা সিলেবাস জেনে কী করব। এখন আমি শুরুতেই এটাই বলি যে সিলেবাসটা আমাদের জানা কতটা জরুরি। তো শুরুতেই সিলেবাস না জানলে যখন কোনো যুদ্ধে নামা হয় তখন শুধু কি অস্ত্রশস্ত্র নিয়ে গেলেই কি যুদ্ধে যেতে সম্ভব? সম্ভব না। একটা জিনিস দরকার, যে আমি যার সাথে যুদ্ধটা করছি তার যে কোন দিকে শক্তি আছে, কোন দিকে দুর্বলতা, সব কিছু ভালোভাবে আমাদের জানা দরকার। তারপরে গিয়ে আমরা কি করব, যুদ্ধটাতে সহজেই জয়লাভ করব। তো এরকম মাধ্যমিকে যখন আমরা ভালো রেজাল্ট করতে চাই, যেমন ভৌতবিজ্ঞানে কিন্তু 100তে 100 পাওয়া সম্ভব, অন্য অন্য সাবজেক্টে একটু ডিফিকাল্ট হতে পারে, অঙ্ক ভৌতবিজ্ঞান এই সাবজেক্টগুলোতে 100তে 100 পাওয়া সম্ভব। কারণ এখানে কি সব কনসেপচুয়াল, মানে এখানে কোনো এক্সট্রা নিজে বানায় লেখার মতো বিশেষ কিছু থাকে না। যা থাকবে ওটা লিখলে ফুল মার্কস, নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। তো ভৌতবিজ্ঞানে যদি 100-র মধ্যে 100 পেতে চাও, শুরুতেই তোমাকে যেটা করতে হবে যে সিলেবাসটাকে একদম ব্রেনে সেট করে নিতে হবে। তোমাদের এই সিলেবাসটাকে আজকে ব্রেনে সেট করে দেওয়ার জন্যই আমি তোমাদের সামনে এসেছি। তোমাদের সুন্দরভাবে সিলেবাসটা বুঝিয়ে দেবো। আশা করি তোমরা সেটা জেনে সেই অনুযায়ী প্ল্যানিং করবে, এবং এই যে বিগত সামনে যে 1 বছর আসছে, এই 1 বছরে তোমরা সেটা ভালোভাবে পড়াশোনার মধ্যে থেকে এবং সেই সিলেবাস অনুযায়ী প্ল্যানিংয়ের সাহায্যে পড়ে তোমরা ভালো রেজাল্ট করবে। তো যাই হোক, শুরুতেই আমি এখানে একটা কথা বলতে চাই। আমি এখানে লিখে রেখেছি, দেখো একটা লাইন। এই লাইনটা কিন্তু সবার জানা খুব জরুরি। লাইনটা কি বলছে? হোয়েন ট্যালেন্ট ডাজ নট ওয়ার্ক হার্ড, দেন হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট। তো যাই হোক, এটা ইংলিশে আছে, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, আমি একটু বাংলায় বলে দিই। প্রথমে কি বলছে? হোয়েন ট্যালেন্ট ডাজ নট ওয়ার্ক। দেখো আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের সবার মধ্যে কি সমান পরিমাণ ট্যালেন্ট থাকে? কেউ দেখা গেলো খুব ভালো ট্যালেন্টেড, সহজে মুখস্থ হচ্ছে, সহজে কোনো জিনিস বুঝে নিচ্ছে, কিন্তু অনেকেই আছে কি অনেক চেষ্টার পরে সহজে জিনিসগুলো বুঝতে পারে না। ঠিক আছে, এটাকে কি ট্যালেন্ট সবার মধ্যে সমান থাকে না। তো যার যার ক্ষেত্রে কি ট্যালেন্ট ঠিকমতো কাজ করছে না, সেখানে কি হবে? হার্ডওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট। তাদের ক্ষেত্রে যদি হার্ডওয়ার্ক করে, পরিশ্রম করে, যারা ধরো ট্যালেন্টেড, তারা যদি 1 ঘন্টা পড়ছে, তাকে কি করতে হবে? 2 ঘন্টা পড়তে হবে। তাহলে সে যদি এই হার্ডওয়ার্কটা করতে পারে, তাহলে কি করবে? সে অবশ্যই যার ট্যালেন্ট আছে তাকেও কাটিয়ে দিতে পারে। ঠিক আছে, তো তোমরা যারা মাধ্যমিক দেবে এবার 1 বছর টাইম পাচ্ছ, এই 1 বছর মাথায় একটা জিনিস সেট করে নাও যে আমরা হার্ডওয়ার্ক করব, আমরা পরিশ্রম করব, যে আমরা এই জীবনের প্রথম বড় পরীক্ষায় সফল হব। আমাদের সঙ্গে থেকেও তোমাদের সফল করার রাস্তা আমরা তৈরি করে দেব। তো নেক্সটে দেখি সিলেবাসটা আমাদের কি কি আছে। তো দেখো সিলেবাসে আমাদের ভৌতবিজ্ঞানের সিলেবাসে মেনলি 3টে পার্ট আছে। কি কি পার্ট? একটা হলো সাধারণ ক্ষেত্র, একটা কি পদার্থবিদ্যা, একটা রসায়নবিদ্যা। এখন 3টে পার্ট কেন? কারণ ভৌতবিজ্ঞানের 2টে পার্ট আমরা মেনলি জানি, একটা হলো কি পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা। পদার্থে কোন ধরনের জিনিসগুলো আলোচনা করা হয়? যে বিভিন্ন রকম যে পদার্থ দেখতে পাচ্ছি আমরা, চেয়ার, টেবিল, বেঞ্চ, বা বিভিন্ন রকম বল, নিউটনের ল, এগুলো যেগুলো পড়ছি এগুলো পদার্থের মধ্যে আসছে। আবার কিছু কিছু জিনিস কি থাকে? কেমিক্যাল রিয়েকশন, 2টে পদার্থ পরস্পরের সঙ্গে কি বিক্রিয়া করছে, একটা নতুন পদার্থ তৈরি করছে, এগুলিকে বলা হয় রসায়ন। তো এই যে সাধারণ ক্ষেত্র কোনটা হবে? সাধারণ ক্ষেত্র হলো যেখানে পদার্থেরও কিছু জিনিস থাকবে, রসায়নেরও কিছু জিনিস থাকবে। তো শুরুতেই তোমাদের কি আছে এখানে? সাধারণ ক্ষেত্র। সাধারণ ক্ষেত্রে তোমাদের টোটাল 3টে চ্যাপ্টার আছে। শুরুতেই আছে কি? পরিবেশের জন্য ভাবনা। শুরু চ্যাপ্টারটা কি? পরিবেশের জন্য ভাবনা। এখন যদি জিজ্ঞেস করে যে স্যার পরিবেশের জন্য ভাবনা এই জিনিসটা আমি এক লাইনে কীভাবে বলবো? দেখো আমাদের যে পরিবেশটা আছে, পরিবেশের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিস বলো তো? বাতাস। আমরা যে বেঁচে আছি, বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি দরকার কোনটা? বাতাস। কারণ নিঃশ্বাস ছাড়া আমরা কি 2 মিনিটে বেশি বাঁচতে পারবো না। তো এই যে বাতাসটা আছে, বাতাসটা কি আছে? পৃথিবী থেকে মোটামুটি 10,000 কিমি পর্যন্ত বাতাস আছে, কিন্তু তার বাইরে বাতাস নেই। চাঁদে গেলে কি বাতাস পাবো? বাইরের কোনো গ্রহে? তো পৃথিবীর যে বাতাসগুলো আছে, বাতাসের কতগুলো স্তর রয়েছে ধাপে ধাপে, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। তোমরা যারা ভূগোলে যারা হয়তো ভূগোলের স্যারও তোমাদের পড়াবেন যে বিভিন্ন স্তরগুলো। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাবো কি এইসব বিষয়, যে বায়ুমণ্ডল কীভাবে আছে। এবার এই বায়ুমণ্ডলে কী হচ্ছে? বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে। কেমন দুর্ঘটনা? বায়ুমণ্ডলের মধ্যে একটা আছে কি ওজোন স্তর। এবার কি হচ্ছে? ধীরে ধীরে আমাদের যে দূষণ বাড়াচ্ছি, বিভিন্ন রকম কি যানবাহন ইউজ করছি, সেখান থেকে সিএফসি বের হচ্ছে, বিভিন্নভাবে কি আমাদের বায়ুমণ্ডলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে কি হচ্ছে? ওজোন স্তরটা ধ্বংস হচ্ছে।
এর ফলে অতিবেগুনি রশ্মি এসে আমাদের ক্ষতি করছে। তো এরকম যে বিভিন্ন কনসার্নের জিনিস যেগুলো আমাদের কি পরিবেশকে ধীরে ধীরে নষ্ট করছে, সেগুলো নিয়ে আমরা জানবো এই প্রথম চ্যাপ্টারে। আর এগুলো থেকে কীভাবে আমরা দূর করতে পারি, এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে পরিবেশে, এগুলো কীভাবে দূর করতে পারি সেই বিষয়ে আমরা প্রথম চ্যাপ্টারে দেখতে পাবো। এখানে আমাদের দুইটা সাব টপিক আছে দেখতে পাচ্ছ, একটা কি ভৌতবিজ্ঞান ও পরিবেশ, এটা শুরুতে দেখতে পাবে, যেগুলো বললাম মানে ওগুলো এখানেই আছে। আরটা আছে কি শক্তির যথাযথ ব্যবহার। আমাদের যে শক্তিগুলো আছে আমরা কি যথাযথভাবে ব্যবহার করতে পারছি না, ঠিক আছে, তার জন্য কি হচ্ছে বিভিন্ন রকম দূষণ ছড়াচ্ছে, বিভিন্ন রকম পরিবেশের ক্ষতি হচ্ছে। তো এই শক্তিকে আমরা কীভাবে সঠিকভাবে ব্যবহার করলে আমাদের পরিবেশও ঠিক থাকবে, আবার কি মানব যে সমাজ আছে সেটাও অনেকটা উন্নত হবে, সেটাই আমরা এখানে আলোচনা করব। নেক্সট চ্যাপ্টার কি আছে, গ্যাসের আচরণ। তোমাদের 2 নম্বর চ্যাপ্টার কি, গ্যাসের আচরণ। তো গ্যাস যদি বলি, গ্যাস কয় রকম পদার্থ পৃথিবীতে রয়েছে? 3 রকম পদার্থ রয়েছে। একটা কি কঠিন মানে এই যে চেয়ার টেবিল বেঞ্চ, এগুলি হলো কি কঠিন পদার্থ। এরপরে কি আছে, তরল পদার্থ। তরল পদার্থ মানে জল পড়ছে, তেল, এগুলো হলো কি তরল পদার্থ। 3 নম্বর আরেক রকম পদার্থ রয়েছে, সেটা কি গ্যাস। গ্যাস যেমন এই বাতাসের মধ্যে কি অনেক রকম গ্যাস উড়ে বেড়াচ্ছে আর কি, যাই হোক। তো এই যে গ্যাসগুলো আছে, গ্যাসগুলো আচরণ কেমন হয়? গ্যাসগুলো কিন্তু যদি আমরা কি চাপ দিলে সেটা কি আয়তনটা বাড়বে না কমবে, বা আমরা কি চাপ দিচ্ছি মানে আয়তনটা বাড়াচ্ছি, তাহলে কি গ্যাসের কি চাপটা বাড়বে না কমবে, এই সমস্ত বিষয় আমরা এখানে আলোচনা করব। তো গ্যাসের আচরণটা কেমন হয়, যেমন প্রত্যেকটা জিনিসের একটা আচরণ থাকে, তো গ্যাস কেমন কেমন আচরণ করে সেটা আমরা কোথায় গিয়ে জানবো, গ্যাসের আচরণ চ্যাপ্টারে। সেখানে বয়েলসের ল, চার্লসের ল এগুলো দেখবে। এখানে খুব তোমাদের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন বলো তো, কারণ এখান থেকে অঙ্ক মাস্ট থাকবে। ভৌতবিজ্ঞানের সবচেয়ে বড় ভয় কোথায় স্টুডেন্টদের, যে অঙ্ক নিয়ে। তো যাই হোক, আমার সাথে থেকো, অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো গ্যাসের আচরণ থেকে অঙ্ক অবশ্যই থাকবে। এখান থেকে তোমাদের একটু এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে, ভবিষ্যতে আবার দেখবে এখান থেকে কোশ্চেনও ভালো থাকে। তো এটা হলো তোমাদের কি গ্যাসের আচরণ। 3 নম্বর চ্যাপ্টার কি আছে, রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটা অনেকেরই হার্ড লাগে, কিন্তু আমার মনে হয় এখানে হার্ড বলে কিছু নেই, কারণ এখানে বিক্রিয়া তোমরা তো জানো, HCl এর সাথে যদি আমরা জল মিশাই তাহলে কি হবে, HCl এর সাথে জল মিশালে কী হবে, HCl প্লাস H2O, সেখানে কী হবে, H3O প্লাস উৎপন্ন হয় আর Cl মাইনাস উৎপন্ন হয়। তো এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার যে সমীকরণটা লিখলাম, ঠিক আছে, এখান থেকে আমরা অনেক কিছু জিনিস বলে দিতে পারি, যেখানে কতগুলো হাইড্রোজেন অণু কাজ মানে বিক্রিয়া করছে, কতগুলো অক্সিজেন অণু কাজ করছে, বিক্রিয়া করছে। তো এইসব গণনা আমরা কি এই চ্যাপ্টারটা কেমন করে করতে হয়, বাষ্প ঘনত্ব, এইসব বিষয় আমরা এখান থেকে জানতে পারবো। তো এই 3টে হলো তোমাদের কি সাধারণ ক্ষেত্র, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি, পদার্থবিদ্যা রসায়নবিদ্যা কম্বাইন্ড যেখানে আছে, এটা হলো তোমাদের এই 3টা চ্যাপ্টার। নেক্সটে কি আছে, নেক্সটে দেখো তোমাদের কি আছে, পদার্থবিদ্যা। আগেরটা গেলো কি সাধারণ ক্ষেত্র, এবার কি আছে পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা তোমাদের মোটামুটি 4টা চ্যাপ্টার আছে। শুরুতে কি আছে বলো, তাপীয় ঘটনাবলী। তাপ তো জানো, তাপ মানে কি হিট। এই যে যখন ঠান্ডার দিনে যখন ঠান্ডা লাগে তখন আমরা কি করি, আগুনের সামনে হাত রেখে দিই, তাহলে কি হাতটা গরম হয়ে যায়। তো এই যে তাপ আছে, তাপের ফলে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে। তাপের ফলে কি হতে পারে, একটা কঠিন পদার্থ বা তরল, আমরা যদি তরল পদার্থে তাপ দিই তাহলে কী হবে, তরল পদার্থটা প্রসারিত হয়, আয়তনটা বাড়ে, ঠিক আছে। আবার কি যদি ওখান থেকে তাপ কমিয়ে নেই তাহলে কী হবে, আয়তন কমে। তো এরকম যে বিভিন্ন ঘটনাগুলো আছে ওখানে নিয়ে ওটা কোথায় আলোচনা হবে, এই যে তাপীয় ঘটনাবলী এই চ্যাপ্টারে, ঠিক আছে। এটা সোজা চ্যাপ্টার, কোনো ব্যাপার হবে না এটা। নেক্সট চ্যাপ্টার কি আছে, আলো। তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের সবচেয়ে সোজা আর সবচেয়ে ইন্টারেস্টিং, আর অনেক কোশ্চিন থেকে এখান থেকে, মানে সবচেয়ে বেশি কোশ্চিন কোথা থেকে থাকবে, এই চ্যাপ্টার থেকে থাকবে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের সবারই জন্য অনেকটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মজার চ্যাপ্টার, খুব মজা করে পড়তে পারবে চ্যাপ্টারটা। শুরুতে কি আছে দেখো, আলোর অনেক কয়টা পার্ট আছে, ছোট ছোট পার্ট। এখানে প্রথমে আছে গলীয় দর্পণ। গলীয় দর্পণ মানে গোলাকার, দর্পণ মানে তো জানো, দর্পণ মানে আয়না, আমরা তাকে আয়না বলি, ওইটা হলো দর্পণ। তো কী হয়, আলোটা কী হয়, কোনো আলো যাচ্ছে কোনো এক জায়গায় কী হয়, ধাক্কা খেয়ে আবার রিটার্ন আসে। তিনটা ঘটনা ঘটে। ধরো একটা দেয়াল আছে, একটা আলো আসলো, দেয়ালে ধাক্কা মারলো, এখানে কয়টা ঘটনা ঘটে, 3টা ঘটনা ঘটে। কী হতে পারে, আলোটা যাবে, দেয়ালে ধাক্কা খাবে, রিটার্ন আসবে, এটাকে বলা হয় কি প্রতিফলন, ঠিক আছে। আরেকটা ঘটনা কী হয়, দেয়ালটা কিছু পরিমাণ আলো শুষে নেয়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, শোষণ বলে। আরেকটা কী হতে পারে, কিছু পরিমাণ আলো দেয়াল ভেদ করে উল্টা পাশে চলে যেতে পারে, বাইরে চলে যেতে পারে, এটাকে বলা হয় কি প্রতিসরণ। তাহলে তোমরা এই চ্যাপ্টারে এগুলোই দেখবে, যে আলোর প্রতিসরণ, লেন্স, আলোর বিচ্ছুরণ, এই জিনিসগুলো দেখবে। আলোর বিচ্ছুরণ আমরা কোন উদাহরণ নিতে পারি, আলোর বিচ্ছুরণ রামধনু দেখতে পাও, রামধনু কেন তৈরি হয় ওটা গিয়ে তোমরা কোথায় জানবে, এই অংশে গিয়ে তোমরা জানতে পারবে যে রামধনু কেন তৈরি হয়, ঠিক আছে। তারপর কি আছে, আলোক তরঙ্গ, এগুলো পড়বে ধীরে ধীরে, যখন পরে পড়বে সবগুলো জানবে, এখন সব বিষয়ে ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়।
তো যাই হোক, এই জিনিসগুলো তোমাদের কি পড়তে হবে, পদার্থবিদ্যায় প্রথম দুইটা চ্যাপ্টারে এই জিনিসগুলো পড়তে হবে। নেক্সট আরও দুইটা চ্যাপ্টার আছে, দেখো নেক্সট দুইটা চ্যাপ্টার কি আছে, চলতড়িৎ একটা, আরেকটা আছে কি পরমাণু নিউক্লিয়াস। তড়িৎ, তড়িৎ শব্দটা কি জানো তোমরা? তড়িৎ মানে, তড়িতের ইংলিশটা যদি বলি তোমরা সহজেই বুঝতে পারবে যে কি। তড়িতের ইংলিশ হলো কি কারেন্ট। এই যে লাইটের যে কারেন্ট আসছে এটাকে আমরা কি বলি, তড়িৎ বাংলায়। তো চলতড়িৎ মানে কি, যেই তড়িৎটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যেমন আমাদের কি বাড়িতে যে বর্তনীগুলো আছে যেগুলো কারেন্ট যাচ্ছে তারের মধ্যে দিয়ে, ওটা হলো কি চলতড়িৎ। তো এটা নিয়েও তোমাদের একটা চ্যাপ্টার আছে এখানে। এখানে কি আছে, তড়িৎ, চলতড়িৎ বিভব, বিভব মানে ভোল্টেজ, ঠিক আছে। মানে এগুলো শব্দগুলো বাংলায় শুনলে একটু কঠিন মনে হয়, অথচ ইংলিশে যখন আমরা বলি শব্দগুলোকে মনে হয় যেন এগুলো সবটা জানা জিনিস। এখানে যেটা বিভব দেখছো, বিভবের ইংলিশ কি, ভোল্টেজ। ভোল্টেজ কথাটা আমরা অনেকবার শুনেছি, ঠিক আছে। বিভব পার্থক্য আছে, তড়িৎচালক বল, এইসব জিনিস তোমাদের পড়তে হবে। ওহমের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ ক্ষমতা, তড়িৎ চুম্বকত্ব, তড়িৎ চুম্বকীয় আবেশ, বৈদ্যুতিক জেনারেটর, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনী, এই সমস্ত জিনিস তোমাকে কি চলাতড়িৎ চ্যাপ্টারে গিয়ে শিখতে হবে। যেমন এই জিনিসটা হালকা করে বলে দিই, তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ চুম্বকত্ব মানে কি, যখন একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট গেলে কি হয়, ওর আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র মানে চুম্বক ক্ষেত্র তৈরি হতে পারে। চুম্বক কী করে, লোহাকে আকর্ষণ করে, বিভিন্ন পদার্থকে আকর্ষণ করে। তাহলে তোমরা কি ভাবতে পারছো যে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে সেটা কি কোনো একটা বস্তুকে আকর্ষণ করতে পারবে, তারটা আকর্ষণ করবে? ভাবতে পারছো না, কিন্তু এটা হয়, ঠিক আছে। এমনিতে হয় না যেখান থেকে তার দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে, এরকম হয় না, কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। তো এগুলো ইন্টারেস্টিং জিনিস, এগুলো তোমরা এই চ্যাপ্টারে গিয়ে জানতে পারবে, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার কি আছে, পরমাণু নিউক্লিয়াস। পরমাণু তো সবাই জানো। পরমাণু যখনই কোনো টিচার পরমাণু সম্পর্কে বলতে চায় শুরুতে কি বলে, ঘর দেখেছো, ঘরে কি হয়, দেয়ালগুলো ইটের পর ইট সাজিয়ে ঘর তৈরি করা হয়। ওইরকম কী হয়, প্রত্যেকটা পদার্থ কী দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি। একটা পরমাণুর সঙ্গে একটা পরমাণু পরপর সাজিয়ে একটা কি, যে কোনো বস্তু তৈরি হয়। এমনকি আমাদের শরীর যে আছে, গাছের ডালপালা কাণ্ড সব কিছু কী দিয়ে তৈরি, পরমাণু দিয়ে তৈরি, ঠিক আছে। তো এই পরমাণুর ভিতরে তিনটে জিনিস থাকে, তিনটা কণা থাকে। তিনটা কণা কী কী, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ঠিক আছে। তো তার মধ্যে কী হয়, প্রোটন আর নিউট্রনটা মাঝখানে থাকে। প্রোটন নিউট্রন কী থাকে, পরমাণুটা একদম মাঝখানে থাকে, ঠিক আছে। আর তার চারপাশে, ক্রিকেট খেলা হচ্ছে তো, ক্রিকেট খেলা কী হয়, গোল একটা মাঠ থাকে, মাঝখানে কী থাকে, একটা পিচ থাকে, পিচের মধ্যে আমরা ক্রিকেট খেলি, তাই তো। তো কী হয়, এখানে ধরো একটা পরমাণুকে যদি আমি একটা ক্রিকেট মাঠের সাথে তুলনা করি, তাহলে মাঝখানের পিচটা হলো কি, নিউক্লিয়াস। এখানে কি থাকে, এখানেই মেইন খেলাটা হয়, এখানে প্রোটন আর নিউট্রন থাকে। আর তার বাইরে যেগুলো ইলেকট্রন আছে ওরা কী করে, চারপাশে ঘুরতে থাকে, ঠিক আছে। তো এই যে পরমাণু যে নিউক্লিয়াস আছে, মাঝখানের যে কেন্দ্রকটা আছে, এই কেন্দ্রক সম্পর্কে এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। এই কেন্দ্রক সম্পর্কে এখানে কি কি জানতে পারবে, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা যদি আমাকে এক লাইনে বলতে বলো যে তেজস্ক্রিয়তা কি, তাহলে বলবো কি, কিছু কিছু মৌল আছে তারা সবসময় কি করে, ওদের ভিতর থেকে বিভিন্ন রকম আলফা বিটা গামা রশ্মি বের করে, ঠিক আছে। এই রশ্মিগুলোকে আমাদের জন্য ক্ষতিকর কিন্তু অ্যাকচুয়ালি। তো এই যে বিভিন্ন রকম তরঙ্গ যারা নিঃসরণ করছে, এই ঘটনাটাকে বলা হয় কি, তেজস্ক্রিয়তা। পরমাণু বোমার নাম শুনেছ, পরমাণু বোমাও কিন্তু এই তেজস্ক্রিয়তার যে ধর্মটা আছে এটা মানে এখানে কাজে লাগানো হয়, ঠিক আছে। তো যাই হোক, পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটা তোমরা পড়বে। তাহলে এই কয়েকটা চ্যাপ্টার পড়লেই তোমাদের কি পদার্থবিদ্যার যে টপিকটা আছে এটা শেষ হয়ে যাবে। তাহলে এতক্ষণে তোমরা দুইটা টপিক, এই মানে দুইটা টপিক দেখলে, একটা কি সাধারণ ক্ষেত্র আর একটা কি পদার্থবিদ্যা। নেক্সটে আসে কি রসায়নবিদ্যা। তোমাদের রসায়নবিদ্যা একটাই চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টারের ভিতরে অনেকগুলো সাব টপিক আছে। এগুলো অ্যাকচুয়ালি এগুলো এক একটাই আলাদা আলাদা চ্যাপ্টার, ঠিক আছে। কিন্তু তোমাদের যে সিলেবাস আছে, সিলেবাসে কি, সিলেবাসে এই যে একটাই চ্যাপ্টার দিয়েছে, তার ভিতরে 6টা সাব টপিক দিয়েছে, ঠিক আছে। তো আমরা এক একটা করে সাব টপিক ধরি আর 1 মিনিটের মধ্যে বোঝার চেষ্টা করি যে এটা অ্যাকচুয়ালি কী। প্রথমটা কী আছে, পর্যায় সারণী এবং কি মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। পর্যায় সারণী কি, এক কথা বললে কি বলবো, পর্যায় সারণী আমাদের যে মৌলগুলো আছে, মৌল হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, 9-এ পড়েছো, 20টা মৌল মুখস্থ করা উচিত, 9-এ যারা পড়েছো 20টা মৌল আমরা সবাই মোটামুটি মুখস্থ করি, হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম। তো এই যে মৌলগুলো আছে, দেখা যায় কি এই মৌলগুলোর কিছু কিছু ধর্ম মিল আছে, ধরো মানে হাইড্রোজেনের সাথে হিলিয়ামের কিছু কিছু ধর্মের মিল আছে, ঠিক আছে। তো এই যে মিল অনুযায়ী যদি আমরা টেবিল বানাই, একটা চার্ট বানাই, তাহলে একটা কি সুন্দর একটা টেবিল তৈরি হবে, যেখানে কি শ্রেণী বরাবর ধর্মগুলো একই হবে। একটা শ্রেণীতে দুই পাশে থেকে একটা রো, একটা কলাম, তো কি হয়, একই কলামে যেগুলো মৌল থাকে তাদের কি হয়, ধর্মগুলো একই হয়। তো এই যে চার্টটাকে আমরা কি বলি, পর্যায় সারণী। আর সেখানে কীভাবে মানে মৌলের ধর্মগুলো চেঞ্জ হচ্ছে, এই সকল বিষয় আমরা জানবো এই চ্যাপ্টারে গিয়ে, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার কী আছে, আয়নীয় ও সমযোজী বন্ধন, ঠিক আছে। আয়নীয় সমযোজী বন্ধন
এবার এই কথাটাকে যদি আমরা বুঝতে চাই, একটা সিম্পল উদাহরণ বলি। জল জল কী কী দিয়ে তৈরি? জলের আমরা সংকেতটা কী লিখি? H2O, ঠিক আছে? তার মানে কি আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। তো এই যে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন কি কেমন করে থাকবে ওরা? নিশ্চয়ই মাঝখানে কোনোটা টেনে ধরে আছে, নাহলে তো চলে যাবে না। হাইড্রোজেন এগুলো তো গ্যাস, সবসময় কি পরস্পরের থেকে দূরে সরে যাবে। কিন্তু কিছু একটা বন্ধন আছে, বন্ধন মানে আমরা কি জানি? বাঁধন। কিছু একটা ওদের মধ্যে বাঁধন আছে, যে বাঁধন দিয়ে ওরা কি পরস্পরকে টেনে ধরে থাকে। তো দুই রকমভাবে এরা বেঁধে রাখে। যখন একটা যৌগ তৈরি হয়, কয়েকটা মৌল নিয়ে একটা যৌগ তৈরি হয়, তখন ওরা দুই রকমভাবে নিজেদের ধরে রাখতে পারে। একটা কি আয়নীয় বন্ধনের মাধ্যমে, অথবা কি সমযোজী বন্ধনের মাধ্যমে। এই দুইটা বন্ধন তোমরা এখানে জানতে পারবে, যে কোনটা কি, কোন কোন যৌগের ক্ষেত্রে কোন বন্ধনটা কাজ করে, সব কিছু জানতে পারবে। নেক্সট কি আছে? 3 নম্বর চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা তোমাদের পড়তে হবে, তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, এই যে তড়িৎ মানে তো একটু আগে বললাম কারেন্ট। কারেন্ট সাধারণত কোন মানে কিসের মাধ্যমে যায়? তারের মাধ্যমে। কিন্তু তার ছাড়াও আরেকটা বিশেষ বিশেষ কিছু তরল পদার্থ আছে, যাদের ভিতর দিয়েও কি কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, কারেন্ট যাওয়া আসা করে। তো এরকম পদার্থের মধ্যে জলও বলতে পারি। খালি জলে যেমন যায় না, লবণ জল যদি আমরা ইউজ করি, ওটাকে কি ব্যাটারির মতো কাজ করাতে পারবো। ব্যাটারি যেমন কি করে, তড়িৎ ধরে রাখে। পরে কি, যখন আমরা ব্যাটারি, এই ধরো কারেন্ট যদি চলে যায়, তাহলে ব্যাটারি লাগাবো, তো ব্যাটারির মধ্যে তো কারেন্ট লাগবে না। কারেন্ট না থাকলে চলবে কি করে? অ্যাকচুয়ালি ব্যাটারির মধ্যে কি থাকে, কারেন্টটা সঞ্চিত থাকে, পরে আমরা ওটাকে ইউজ করতে পারি। সেমভাবে কি একটা জলের মধ্যেও আমরা কি এরকম একটা ব্যাটারি তৈরি করতে পারি। এই সকল বিষয় আমরা কোথায় পড়বো? এই চ্যাপ্টারে কি। ঠিক আছে, যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষক পদার্থ কি কি, কেমন করে একটা তড়িৎ বিশ্লেষক কোষ তৈরি করা যায়, এগুলো বিষয়ে জানবো। নেক্সট চ্যাপ্টার কি আছে? পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। দেখো, যেগুলো আমি যৌগ বললাম, রসায়ন মানে কি বললাম? বিভিন্ন যৌগের মধ্যে পরস্পর কি বিক্রিয়া হচ্ছে না হচ্ছে। তো রসায়ন যখন পড়বো, তখন এই যে রসায়নের মধ্যে দুই ধরনের যৌগ থাকে। একটা কি জৈব যৌগ, অজৈব যৌগ। জৈব যৌগ কোনগুলো? যে কোনো জীবের বডিটা যেসব জিনিস দিয়ে তৈরি, যেই সব মৌল বা যৌগ দিয়ে তৈরি, তাদের কি বলা হয়? জৈব যৌগ। আর বিভিন্ন রকম জড় পদার্থ, ঠিক আছে, ইট, বালি, সিমেন্ট, এগুলো যেই সব যৌগ দিয়ে তৈরি, ওগুলোকে বলা হয় কি? অজৈব যৌগ। তো এরকম কিছু কিছু অজৈব যৌগ আছে, যারা কি পরীক্ষাগারে তৈরি করা হয়, যেগুলো আমাদের মানে দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। ঠিক আছে, আমরা ব্যবহার করি, যেমন অ্যামোনিয়া। এই সমস্ত বিষয় আমরা, এই সমস্তগুলোকে আমরা কেমন করে পরীক্ষাগারে তৈরি করব, ল্যাবের মধ্যে কেমন করে অ্যামোনিয়া তৈরি করব, এই সমস্ত বিষয় আমরা এখানে গিয়ে শিখবো। ঠিক আছে, কেমন করে তৈরি করা হয় অ্যামোনিয়া, কেমন করে তৈরি করা হয়, সেটা আমাদের কী কী কাজে লাগে, কোন কোন জায়গায় আমরা অ্যামোনিয়া ইউজ করি, এই সমস্ত টপিক আমরা কোথায় গিয়ে শিখবো? পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন। নেক্সট আছে কি? ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা জিনিসটা কি? দেখো, এই যে আমরা লোহা ইউজ করছি, তামা ইউজ করছি, এগুলো কোথা থেকে পাচ্ছি? মাটির নিচ থেকে, বিভিন্ন খনি থেকে পাচ্ছি। এবার মাটির নিচ থেকে যে খনি থেকে পাচ্ছি, আমরা কি ডাইরেক্ট লোহা পাই? কোনোদিন আমরা লোহা পাই না। কেমন পাই? লোহার সাথে কিছু মিশে থাকে, বিভিন্ন রকম যৌগ পাই, হেমাটাইট, ম্যাগনেটাইট, এরকম বিভিন্ন রকম যৌগ পাই আমরা, যেগুলো থেকে আমাদের কি লোহাটাকে বের করে নিতে হয়। ঠিক আছে, তো এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি না, যে আমি গেলাম একটা হাতুড়ি দিয়ে ঠুকে লোহাটা আলাদা করলাম, বাকিগুলো ফেলে দিলাম, এরকম করে হয় না। ঠিক আছে, এটা কি বিভিন্ন রকম বিক্রিয়ার মাধ্যমে আমাদের লোহাটাকে ওখান থেকে বের করে আনতে হয়। সোনার দাম এত মানে বেশি, পৃথিবীতে কি সোনা নেই? পৃথিবীতে সোনা আছে, কিন্তু সোনা তো আকরিকে পাওয়া যায় না, সেটা থেকে ওকে বের করতে প্রচুর খরচ হয়ে যায়, মানে সহজ পদ্ধতি নেই, ওই জন্য সোনার দাম এত। আবার লোহাটা কি প্রচুর পাওয়া যায়, সহজেই বের করা যায়, ওই জন্য কি লোহার দাম খুব কম। ঠিক আছে, তো এই যে ধাতুবিদ্যাতে আমরা শিখবো কি লোহা, কি কি যৌগ থেকে আমরা লোহা পাই, ওটা কেমন করে ওটাকে শোধন করা হয়। ঠিক আছে, এই সমস্ত জিনিস কোথায় পড়বো? ধাতুবিদ্যায় পড়বো। আর লাস্ট চ্যাপ্টার তোমাদের কি? জৈব রসায়ন। একটু আগে বললাম জৈব পদার্থ কোনগুলো, যেগুলো আমাদের বডি তৈরি করেছে, বিশেষ করে কার্বন আর হাইড্রোজেন দিয়ে যেসব যৌগগুলো তৈরি, ওদেরকে আমরা বিশেষত কি জৈব রসায়ন বলি। ঠিক আছে, তো এই জৈব রসায়ন, বিভিন্ন রকম জৈব যৌগগুলো যে আছে, ওদের নিয়ে আলোচনা কোথায় হবে? জৈব রসায়নে। তো যাই হোক, তোমাদের এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। কিছু কিছু চ্যাপ্টার আছে খুব সোজা, কিছু কিছু একটু হার্ড আছে। আমার সঙ্গে থাকলে কঠিন লাগবে না আশা করি, আমি চেষ্টা করবো সহজ করে বোঝানোর। নেক্সট, এবার দেখো তোমাদের যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কোশ্চিন থাকবে, এই সম্পর্কে ধারণা থাকা তোমাদের জন্য খুব জরুরি। কেন জরুরি? কারণ তোমরা যদি বুঝতে পারো যে কোন চ্যাপ্টারটা থেকে 3 নম্বরে কোশ্চিন থাকছে, কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি থাকছে, তাহলে তোমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বে, তোমাদের মাথা আগে থেকে থাকবে যে এই চ্যাপ্টার থেকে কিন্তু 3 নম্বরে কোশ্চিন বেশি থাকে। তাহলে আমাদের কি বড় কোশ্চিনগুলো এখান থেকে একটু ভালো করে দেখতে হবে। সব পড়বে তো সব কিছুই, কিন্তু কি মাথায় একটা সেট থাকে যে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি আছে, তাহলে এই চ্যাপ্টারটা বেশি খুঁটিয়ে পড়তে হবে, ভিতরের জিনিসগুলো আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য কি, দেখো তাহলে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কোশ্চিন থাকবে। শুরুতে যে চ্যাপ্টারগুলো আছে, 1 নম্বর কি?
পরিবেশের জন্য ভাবনা, এখানে এমসিকিউ একটা, আমি এইভাবে না বলে আমি টোটাল বলছি। এমসিকিউ থাকছে কয়টা? 15টা এমসিকিউ থাকছে। এমসিকিউ কয়টা থাকবে? 15টা। কয়টা চ্যাপ্টার থেকে? এই চ্যাপ্টার থেকে থাকছে এমসিকিউ, এই চ্যাপ্টার থেকেও থাকছে, সবগুলো থাকছে, সবগুলো চ্যাপ্টার থেকে একটা করে এমসিকিউ থাকছে, ঠিক আছে? আর খালি এই একটা দুইটা, এই দুইটা চ্যাপ্টার থেকে তোমাদের দুইটা করে এমসিকিউ থাকছে, ঠিক আছে? তার মানে কি সব চ্যাপ্টার থেকে একটা করে এমসিকিউ থাকবে, খালি আলো আর চলাতড়িৎ এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটা করে এমসিকিউ থাকবে। নেক্সট কি আছে? VSAQ, মানে কি ভেরি শর্ট টাইপ কোশ্চেন আর কি। ভেরি শর্ট টাইপ কোশ্চেন মানে কি তোমাদের এখানে শূন্যস্থান থাকতে পারে, বাম দিকের সাথে ডান দিক মেলাও থাকতে পারে, শূন্যস্থান পূরণ থাকতে পারে, এমনকি ডাইরেক্ট 1 নম্বরের একটি বাক্য উত্তর দেয় এরকম কোশ্চেনও থাকতে পারে। তো এরকম কোশ্চেন কি কতগুলো থাকবে? 21টা কোশ্চেন থাকবে। কয়টা থাকবে? 21টা। তাহলে দেখো মোটামুটি এই চ্যাপ্টার থেকে দুইটা থাকছে, এই চ্যাপ্টার থেকে দুইটা, এখান থেকে থাকছে কয়টা? একটা, এখান থেকে দুইটা, দুইটা, একটা, দুইটা, এরকম করে থাকছে, দুইটা একটা করে থাকছে, ঠিক আছে? তো এটা গেলো 21টা কোশ্চেন থাকবে তোমাদের কি ভেরি শর্ট টাইপ, ঠিক আছে? তাহলে তোমাদের শর্ট কোশ্চেন কতগুলো হয়ে গেল? 15 যোগ 21 কত হচ্ছে? 36। তোমাদের 36 নম্বর অফিসিয়ালি শর্ট কোশ্চেন থাকছে। এর বাইরেও কিছু শর্ট কোশ্চেন থাকবে, কেমন করে? যেগুলো 3 নম্বরের কোশ্চেন থাকবে ওখানে লেস লাগিয়ে দিবে। একটা কিছু বললো এর সংখ্যা দাও, এর সংখ্যা দিয়ে বললো কি একটি বাক্যে উত্তর দাও, কোনো একটা জিজ্ঞেস করলো, ওখানে লেস লাগিয়ে দেন 2 + 1, ঠিক আছে? তাহলে ওখানে শর্ট কোশ্চেন থাকবে। আর আমাদের নম্বর তোলা সবচেয়ে সহজ রাস্তা কোথায় বলো তো? শর্ট কোশ্চেনে, ঠিক আছে? শর্ট কোশ্চেনে আমাদের লিখলেই নাম্বার, মানে এখানে 0.5 নম্বরও কাটার জায়গা নেই, ঠিক আছে? তাহলে আমাদের 36 নম্বর এখানে শর্ট কোশ্চেন থাকছে, প্লাস এদিকেও কিছু থাকবে, মানে 45 প্লাস শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছি। তারপর কি শর্ট টাইপ কোশ্চেন? শর্ট টাইপ কোশ্চেনের মধ্যে 2 নম্বরের কোশ্চেন 2-4টি বাক্যে উত্তর দিতে বলবে, 2-4 বাক্যে উত্তর দাও, ঠিক আছে? এরকম কোশ্চেন কোথায় কোথায় থাকবে দেখো, এখানে কিন্তু সব চ্যাপ্টার থেকে থাকবে না, টোটাল থাকবে 18 নাম্বার, মানে 9টা কোশ্চেন থাকবে, 9 দুগুণে 18। তোমাদের কয়টা কোশ্চেন থাকবে? 9টা 2 নম্বরের কোশ্চেন থাকছে। কোন কোন চ্যাপ্টার থেকে থাকছে? পরিবেশের জন্য ভাবনা থেকে থাকছে, তারপর কি থাকছে? গ্যাসের আচরণ থেকে থাকছে, ঠিক আছে? তারপর কি থাকছে? আলো থেকে থাকছে, চলাতড়িৎ থেকে থাকছে, আর আয়নীয় সমযোজী বন্ধন থেকে থাকছে, পরীক্ষাগারের রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে থাকছে, আর ধাতুবিদ্যার জৈব রসায়ন, এইগুলো চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বরের কোশ্চেন থাকছে, ঠিক আছে? এবার আসি বড় কোশ্চেন। বড় কোশ্চেন মানে 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? বড় কোশ্চেন কত নম্বর থাকবে? 36। 36 মানে কত? 12টা কোশ্চেন থাকবে। 36 নম্বর মানে 12টা কোশ্চেন, 3 বরং 36। তোমাদের 12টা কোশ্চেন বড় কোশ্চেন থাকবে। কোন কোন চ্যাপ্টার থেকে? গ্যাসের আচরণ থেকে একটা, রাসায়নিক গণনা থেকে একটা, তাপের ঘটনাসমূহ থেকে একটা, আলো থেকে একটা, চলতড়িৎ থেকে একটা থাকছে, পরমাণু নিউক্লিয়াস থেকে একটা, পর্যায় সারণী থেকে একটা থাকছে, আয়নীয় সমযোজী বন্ধন থেকে একটা থাকছে, তড়িৎ প্রবাহ এখান থেকে থাকছে, আর লাস্ট চ্যাপ্টার থেকে থাকছে। তো এই 2টা চ্যাপ্টার থেকে তোমাদের 3টে চ্যাপ্টার থেকে তোমাদের বড় কোশ্চেন থাকছে না, ঠিক আছে? তাহলে তোমরা এটুকু মনে রাখবে যে কোন চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন বেশি আসছে। দেখো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন 2টা চ্যাপ্টার? এই যে এখানে 2টা চ্যাপ্টার। কী কী চ্যাপ্টার? এই যে আলো আর চলাতড়িৎ, এখান থেকে 12 নম্বরের কোশ্চেন থাকছে। বাকিগুলো মোটামুটি সেম, 8 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, বাকিগুলো সবগুলোই গুরুত্ব সেম। কিন্তু তোমাদের কোন 2টা চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? এই দেখো তোমাদের একটা হলো কি আলো, একটা চলাতড়িৎ, ঠিক আছে? আর অল্প একটু বলি, মোটামুটি ভিডিও শেষের দিকে আমি কয়েকটা জিনিস এখান থেকে বলে দিই, যে তোমরা ভাবতে পারো যে আমাদের যে কোশ্চেনগুলো আছে এক্সট্রা কোশ্চেন থাকবে না, সবার মনে থাকে যে 3টে থাকবে 3টে লিখতে হবে, এরকম না। কিছু কিছু জায়গায় তোমাদের এক্সট্রা কোশ্চেন দেওয়া হবে, যে কিন্তু তোমাদের যে এমসিকিউ থাকবে, এমসিকিউ কোনো এক্সট্রা থাকবে না, ঠিক আছে? তোমাদের যেগুলো 1 নম্বরের কোশ্চেন থাকবে ওগুলোতে তোমরা কয়েকটা এক্সট্রা কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে? এখানে বলা আছে জিনিসগুলো, তোমরা একটা দেখে নিতে পারো। 2-4টা কোশ্চেন এখানে এক্সট্রা থাকবে, ঠিক আছে? তোমাদের যেগুলো আছে 2 নম্বরের কোশ্চেন ওগুলোতে তোমরা কিছু এক্সট্রা পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এমন না যে তোমাদের 7টা কোশ্চেন দিল, বললো যে কোনো 7টার মধ্যে যে কোনো 5টা লাগবে, এরকম করে বলা থাকে না। কেমন করে থাকে? ধর 5 নম্বর কোশ্চেনটা আছে, ধরো জৈব রসায়ন বলতে কী বোঝো, অথবা তার সাথে আরেকটা কোশ্চেন দিল, হয় তুমি এটা লিখবে নাহলে এটা লিখবে, ঠিক আছে? তোমাকে ওই 2টার মধ্যে একটা চুজ করতে হবে। তুমি 7টার মধ্যে 5টা লিখতে পারবে না, 7টার মধ্যে যে কোনো 5টা চুজ করে লিখলে ওরকম হবে না। তোমাদেরকে 2টা কোশ্চেন পরপর থাকবে, মাঝখানে অথবা থাকবে, যে কোনো একটা কোশ্চেন চুজ করে লিখতে হবে। যাই হোক, তাহলে ভিডিও তো আজকে এখানেই শেষ। তো একটা বিশেষ কথা এখানে বলার আছে, যে আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার প্ল্যাটফর্মে কি অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা তোমরা অনলাইনে ভিডিও দেখছো, যারা কি ভর্তি হতে ইচ্ছুক, তোমরা অবশ্যই তাড়াতাড়ি এসে আমাদের অফিসে যোগাযোগ করে ভর্তিটা হয়ে নেবে। এখানে ঠিকানাটা বোলবাড়ি স্কুলের উত্তর পাশে, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। নাম্বার 2টা স্ক্রিনশট নিয়ে বা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে নাম্বার নিয়েও তোমরা যোগাযোগ করতে পারো। তো থ্যাংক ইউ।